সত্য বলতে ঘুরে ফিরে সবকিছুর মূলে ধ্রুবই। ধ্রুব এমন একটা পরিবেশে বড় হয়েছে যেখানে ওর শত্রুর সংখ্যা নেহাত কম নয়। আজ অদিতির মতো একটা সাধারণ সহজ সরল মেয়ের উপর হামলা হওয়া অনেক বড় ব্যাপার। ইমন তবুও বন্ধুর খাতিরে বলে, তুই অযথা ভাবছিস ধ্রুব, এইসব আগে থেকে লেখা ছিল কপালে। তুই নাস্তিক নস যে কপালের লেখা বিশ্বাস করবি না। ধ্রুব শোনে। ওর মন তখন কঠিন কিছু হিসেব কষাতে ব্যস্ত, যেন সিদ্ধান্ত নিচ্ছে সে কোনো বড় কিছু ঘটনার। ওর চোখ দুটো তখনও অদিতির কেবিনের দিকেই ছেয়ে আছে অপলক। ধ্রুব এখনো একবারও মেয়েটার মুখোমুখি হয়নি। ও আজ যেভাবে ওই মেয়েকে স্পর্শ করেছে তাতে হয়তো ওকে চূড়ান্ত খারাপ চরিত্রহীন মনে করেছে অদিতি। ধ্রুব লজ্জা আর নিজের এমন বোকামোর মতো কাজে নিজেই চূড়ান্ত বিরক্ত এবং রাগান্বিত। অদিতিকে এভাবে ওর অসহায় অবস্থায় ছোঁয়াটা উচিত হয়নি। ও শিওর আজকের পর ওই মেয়ে লজ্জায় আরও সামনেও এসে দাঁড়াবে না। অদিতির কেবিনের ভেতরে তানিয়া আর দুটো মেয়ে। ওদের ধ্রুব ফোন করে আনিয়েছে। অদিতি বেডে শুয়ে আছে, স্যালাইন চলছে। ওর পাশে বসে আছে তানিয়া। নানা কিছু বলে ওর মনটা শান্ত রাখার চেষ্টা করছিল ওরা। অদিতি ওদের কথা শুনে তেমন মনোযোগ না দিয়েই হুহা করছে শুধু। একসময় তানিয়া কথা থামিয়ে ওর দিকে চাইলো, বিব্রত ভঙ্গিতেই বলল, অদিতি, একটা কথা বলার ছিল। অদিতি সিলিং ফ্যানের দিকে আনমনা হয়ে তাকিয়ে থেকে জবাব দিল। বলো। তানিয়া গলা পরিষ্কার করে দোনামোনা গলায় বলল, আজকের ঘটনাটা তোমার ফ্যামিলিতে জানিও না, ওনারা হয়তো ব্যাপারটা ভালো চোখে দেখবে না। তাছাড়া ধ্রুব বলেছিল। তানিয়া থেমে যায়। অথচ তখন মাত্রই অদিতি কান পেতে মনোযোগ দিয়ে শুনতে চেয়েছিল কি বলছে ধ্রুব। তানিয়া থেমে গিয়ে বলল, তোমার ছুটি মঞ্জুর করেছে ভার্সিটি, তোমার যা লাগে এ কদিন আমাকে বলিও। অদিতি তেমন প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ শুয়ে থাকলো বিছানায়। ওর চোখে ভাসছে গত রাতটা। অদিতি অপহরণ হয়েছিল, ধ্রুব ওকে বাঁচিয়েছে। ধ্রুবর পাগলামো সব ধীরে ধীরে অদিতির চোখের সামনে ভাসে। ওর গায়ে এখনো সম্ভবত দুবর পারফিউমের গন্ধ মেখে আছে। অদিতি দীর্ঘশ্বাস ফেলল। ওর গায়ে একটা ছেলে ছুঁয়েছে, অথচ আজ অদিতির খারাপ লাগছে না, বরং বারবার মনে হচ্ছে ধ্রুব ওর জন্য আজ কতটা উন্মাদ হয়েছিল। কিন্তু ধ্রুব কবে থেকে ওকে 4 ঘন্টা পর অদিতিকে ডিসচার্জ দেওয়া হয়েছে। ওকে নিয়ে বেরিয়েছে তানিয়ারা কেবিন থেকে। অদিতির গায়ে চাদর, কপালে ব্যান্ডেজ, মুখটা মলিন হয়ে আছে ওর। হাতে এখনো ক্যানোনা লাগানো। শাড়ি খুলে ফেলে সাধারণ কামিজ পরিয়ে দেওয়া হয়েছে ডাক্তারদের কথা মতো। অদিতি বেরিয়ে আসতেই ধ্রুব দ্রুত ওই বেঞ্চ থেকে উঠে গেল। অদিতি ধ্রুবর দিকে তাকিয়েছিল। দুজনের চোখে চোখ পড়ল। ধ্রুবর চোখে ছিল অসহায়ত্ব, আর অদিতির চোখে নীরবতা। ওই দুই মিশ্র অনুভূতিতে দুজনের হৃদয় গিলে নিল। দুজনেই ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। ধ্রুব আর এগিয়ে গেল না অদিতির দিকে, সেখানেই দাঁড়িয়ে অন্যদিকে ফিরে ক্যাব বুক দিল। ইমন পাশ থেকে দুজনের এসব কাজ কারবার দেখে দীর্ঘশ্বাস ফেলে। দুজন লাভারের মধ্যে সে এক অবলা প্রাণী। ওরা হসপিটাল থেকে বেরিয়ে এসেছে। নিচে নেমে ক্যাবে উঠল অদিতি। ধ্রুব আলগোছে ওর দিকে না চেয়ে গাড়ির দরজা আটকে দিল। তারপর ড্রাইভারের জানলার দিকে মুখ বাড়িয়ে ড্রাইভারকে লোকেশন বুঝিয়ে দিল। ড্রাইভারের সঙ্গে যতক্ষণ কথা বলছিল ততক্ষণ অদিতি অপলক চেয়েছিল ধ্রুবর দিকে। যেই ধ্রুবর চোখ পড়ল ওর দিকে, সঙ্গে সঙ্গে মেয়েটা দ্রুত ধ্রুবর থেকে চোখ সরিয়ে নিয়েছে। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল, তারপর সরে এসে বাইকের দিকে এগোলো। ক্যাব থেমেছে হোস্টেলের সামনেই। অদিতি নেমে দাঁড়ালো ক্যাব থেকে। ধ্রুব অনেক আগে এসেছে এখানে। ইমনকে চলে যেতে বলে ও বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে। অদিতির সঙ্গে কথা আছে ওর। ধ্রুব তানিয়াদের ইশারা করলো চলে যেতে। ওরা অদিতির দিকে একবার চেয়ে হোস্টেলে ঢুকে গেল। অদিতিও ওদের আটকালো না। এমনিতেই মেয়েগুলো ফজর থেকে অনেক করেছে ওর জন্য, তাই ও একা একাই হেঁটে যেতে লাগলো হোস্টেলের দিকে। অদিতি, পেছন থেকে ধ্রুব বড্ড আবেগী কণ্ঠে ডেকে বসলো। অদিতির বুকটা কেঁপে উঠলো এই ডাকে। চাদর গায়ে ও ধীরে ধীরে ফিরে তাকালো। ধ্রুব তখন বাইকের সঙ্গে হেলান দিয়ে দুহাত আড়াআড়ি বুকের উপর ভাঁজ করে অদিতির দিকে কেমন মায়া চোখে চেয়ে আছে। ওই মাতাল মাতাল চাহনিতে অদিতির হৃদয়টা নড়ে উঠল যেমন। ও চোখ সরিয়ে ফেলল, অপেক্ষা করলো ধ্রুব কিছু বলবে। ধ্রুব ওখানেই দাঁড়িয়ে রইল, এগোলো না সামনে। ওর চোখ দুটোতে এখনো মারাত্মক ভয় লেপ্টে আছে। বুকের উন্মাদনা এখন কমাতে পারেনি। আজ কিছু একটা হয়ে যেতে পারত। ও
ও হয়তো ওই মেয়ের হাসিটুকু হারিয়ে ফেলতে পারত। অনেক অনেক কিছুই আজ ঘটতে পারত। ধ্রুব সোজা হয়ে দাঁড়ালো। ও আজ এলোমেলো কাহিল ভীষণ। ওর এই কথাটা এখন এই মুহূর্তে না বললে আজও সম্ভবত পাগল হয়ে যাবে সে। ধ্রুব ওভাবেই শরীরটা জোরপূর্বক দাঁড় করিয়ে রাখলো। অদিতির ফাঁপা চোখটার দিকে চেয়ে রইল অপলক। অতঃপর অদিতিকে অবাক করে দিয়ে এক পর্যায়ে চূড়ান্ত বিধ্বস্তের ন্যায় বলে উঠল। আই লাভ ইউ। অদিতি ভীষণ অবাক হয়ে মাথা তুলল। ওর চোখ দুটো ধ্রুবর চোখে। ও জানতো আজ রাতে যা হয়েছে তাতে ও যা জানার জেনে গিয়েছিল, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি? ধ্রুব হাত ছাড়লো বুক থেকে, ধীর পায়ে এগোচ্ছে। অদিতি ধ্রুবর দু চোখের দিকে অপলক চেয়ে আছে। মানুষটা এক রাতে এতটাই বিধ্বস্ত হয়ে গেছে, চেহারার দিকে তাকানোই যাচ্ছে না। ধ্রুব ধীর পায়ে এগিয়ে এলো অদিতির মুখোমুখি। অদিতি কি বলবে ভেবে পাচ্ছে না। এমন একটা মুহূর্তে কি বলা উচিত ওর? ও তো তেমন অনুভব করে এই মানুষটা, কিন্তু ও অদিতি ভালোবাসা ওর জন্য পাপ। ও যা তা বলা শুরু করলো। আপনি ভুল করছেন। ধ্রুব হিসিসি উঠল। অদিতি থেমে গেল, কথা বলার সাহস হারিয়ে ফেলল। ধ্রুব কথা বাড়ালো না, অতিরঞ্জিত কিছুই বলল না। শুধুমাত্র অদিতির কপালের ওই সাদা ব্যান্ডেজটায় হালকাভাবে আঙুল ছুঁয়ে অদিতির গোলগাল সরল ওই মুখটার দিকে তাকিয়ে রইল। ব্যান্ডেজটা ছুঁয়ে দিতে দিতে শুধু বলে গেল নিজের কথাগুলো। কিচ্ছু এক্সপ্লেইন করবো না, কিচ্ছু বোঝাতে যাব না আজ। না তোমার কাছে কিছু শুনবো, শুধু এতটুকু বলবো, আমার পক্ষে আর হচ্ছে না। আমি পারিনি আর আটকে রাখতে এসব। যদি আজকের রাতটাই কিছু একটা। ধ্রুব থামে, কথাগুলো আর বের করতে পারলো না। ওর গলা কাঁপছে, রাতের স্মৃতিটুকু ভুলতে চাইছে, ততই যেন চোখের সামনে সেগুলো হানা দিচ্ছে। অদিতি তখনও চেয়ে আছে, ওর চোখ এলোমেলো নাচ। ও নির্নিমেষ দেখে যাচ্ছে পাগলা খ্যাপাটে ধ্রুবকে, যাকে আজ রাতে অদিতির ভেঙে চুরে দিয়েছে। ধ্রুব একটু থেমে ঢোক গিলে অন্যদিকে চেয়ে রইল। পরপর অদিতির দিকে ফিরে যায়। এবার আর জড়তা নয়, বরং স্পষ্ট গলায় বলে বসে, আজকের রাতটা আমি কখনো ভুলবো না, তেমনি আমি তোমাকেও কোনোদিনও ভুলতে দিব না। ফ্রম নাও, ধ্রুব ইয়ামিন ইজ বুকড টু দিস অদিতি হায়াত ফর এভার। আমার কথা শেষ। এখন তুমি চাইলে সব সময়ের মতো ছুটে পালিয়ে যেতেই পারো। অদিতির কানের কাছে তখনও ভেসে যাচ্ছে, ধ্রুব ইয়ামিন বুকড টু অদিতি ফর এভার অ্যান্ড এভার। তারপর হঠাৎই অদিতির ভয় বেড়ে গেল। ধীরে ধীরে মনের প্রজাপতিগুলো পিষে গেল। চোখে ভেসে আসতে লাগলো অদিতির বাবা, একটা সালিশ, গ্রামের কতজন মানুষ, আর একটা পরিবারের দুর্বিষহ জীবন। ওই ঢাকা শহরে কেন এসেছিল আর কি করে যাচ্ছে এখন? ধ্রুবর হাতটা তখনও অদিতির ব্যান্ডেজ ছুঁয়েছিল। অদিতি আচমকা পিছিয়ে গেল। ধ্রুবর আঙ্গুল ব্যান্ডেজ থেকে সরে যেতে ধ্রুব তাকালো ওর দিকে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে থাকতে থাকতে ধীরে ধীরে পেঁচাচ্ছে। ওর মুখটা ভয়ার্ত। ও এলোমেলো দৃষ্টি ফেলে চাপা স্বরে বিড়বিড় করতে লাগলো। এটা হয় না, সম্ভব না। আমার কাউকে ভালোবাসার অধিকার নেই, নেই, কিচ্ছু নেই। ধ্রুব সেসব শুনতে পায় না। ও অদিতির দিকে নির্নিমেষ চেয়ে আছে। অদিতি পেছাতে পেছাতে এক পর্যায়ে ঘুরে গিয়ে দৌড়ে হোস্টেলের গেটে ঢুকে গেল। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল। এই রিয়াকশনটাই তো ও আশা করেছিল। ধ্রুব বাড়িতে যখন পৌঁছায় তখন প্রায় দুপুর 12টা বাজে। এলোমেলো ধ্রুব এক প্রকার ঢুলতে ঢুলতে বাড়ির সদর দরজা দিয়ে ঢুকছিল। ড্রয়িং রুমে নিজের সৎমা আর বাবাকে দেখে ধ্রুব সেখানেই দাঁড়িয়ে গেল। ধ্রুবর ফুরফুরে মেজাজ যা ছিল সেটা মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেল। ধ্রুব দাঁতে দাঁত পিষে ঘরে ঢুকলো। সৌরভ ইয়ামিন ছেলের রাগান্বিত মুখটা দেখে ট্রিনার দিকে তাকালেন। ট্রিনা দুজন বাবা ছেলের মুহূর্তকার দ্বন্দ্ব দেখে অপ্রস্তুত ভঙ্গিতে উঠে চলে গেল পাশের রুমে। ওরা বাবা ছেলে এখন প্রতিবারের মতোই অসভ্যদের ঊর্ধ্বে যত খারাপ ভাষা আছে সেগুলো নিয়ে তর্ক করবে। ট্রিনা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এসব কাঁচা ভাষা কখনো শুনে অভ্যস্ত নয়। অথচ এই একটা পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকে আজ অবধি কোনো গালিগালাজ কাঁচা ভাষা নেই যেসব ও শোনেনি। ধ্রুবকে শুরুতে নিজের আদর ভালোবাসা বোঝাতেও চেষ্টা করেছিল, কিন্তু ওই বেয়াদব একরোখা ছেলে বুঝেনি ওকে। বরং একবার সবার সামনে চরম অপমান করার পর ট্রিনার লজ্জায় আর এই ছেলের সামনে যায় না। মাঝে মধ্যে মন খারাপ লাগে ওর ডিভোর্স দিতে মন চায় সৌরভকে, কিন্তু শেষ অবধি সৌরভের মুখের দিকে চেয়ে পারে না। বুড়ো হচ্ছেন, ছেলে এক
একটা থেকেও নেই। সেখান থেকে তৃণা চলে গেলে সৌরভ পাগল হয়ে যাবেন একাকিত্বে। তাই তো এখনো মুখটা বুজেও রয়ে গেছে। তৃণা চলে যাওয়ার দিকে চেয়ে রইল ধ্রুব। সৌরভ কফি খেতে খেতে পেপার হাতে তুলে নিয়েছে। তৃণা এ বাড়িতে আসা ওনার জন্য স্বাভাবিক ব্যাপার হলেও ধ্রুবর জন্য সেটা বিষ সমতুল্য। এই বাড়িটা ওর মায়ের হাতে সাজানো, সেখানে আরেকটা নারী এসে রাজত্ব চালাচ্ছে। ধ্রুব সেটা একদমই কেন যেন সহ্য করতে পারে না। ধ্রুব তার হাতা ফোল্ড করে এগোতে এগোতে বলল, ওই মহিলা আমার ভাইয়ের বাড়িতে আজ কি করছে? ধ্রুব গিয়ে সোজা হয়ে দাঁড়ালো সৌরভের মুখোমুখি। জবাব চাইল তার তথাকথিত বায়োলজিক্যাল ফাদারের কাছে। ওর চোখ দুটো রাগান্বিত। সৌরভ পেপার হাত থেকে না নামিয়েই জবাব দিল, ওই মহিলা না, তোমার ওকে ছোট মা বলা উচিত, অন্তত যদি আমি জীবিত আছি। ধ্রুব শব্দ করেই হেসে ফেলে, যেন ভীষণ মজার কথা শুনে ফেলেছে ও। সোফায় বসে কুশন কোলে নিয়ে সেটা হাত ঠেসে বলে, তোমাকেই বাবা মানি না, সেখানে আরো ওই মহিলা। জোকস অফ দ্য ইয়ার। ধ্রুবর হাসি যেন সৌরভের সামনে ভীষণ চূড়ান্ত বেয়াদবি লাগলো। সৌরভ পেপার নামলেন। ধ্রুবর ওই হাসাহাসি মুখের দিকে চেয়ে শান্ত গলায় বললেন, যাক, তুমি বাবা হিসাবে মানো না, তারও টাকা পয়সা উপর তোমার এই ফুকানো চলছে। বাবা না মায়ের সঙ্গে অস্বীকার করা উচিত তোমার, রাইট? ধ্রুব আবারও হাসলো। তারপর হাসি থামিয়েই বলল, আমি অস্বীকার করছি। ইটস লাইক আ গিভ অ্যান্ড টেক। আমি তোমার কাজে আসছি, তুমি আমাকে পয়সা দিচ্ছ, অ্যান্ড তুমি নিজেও জানো ধ্রুব নেই তো তুমিও ফিনিশড। ধ্রুব নিজের গলার দিকে আঙ্গুল তুলে ইশারা করলো। ওর চোখ দুটোও হাসছে, যেন সৌরভকে চোখে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে, দেখো নিজের ছেলে আজ তোমার সঙ্গে কেমন ব্যবহার দেখাচ্ছে। মানুষ করতে পারলে না ছেলেকে। সৌরভের বুকটা ভার হয়ে আসছে, কিন্তু ধ্রুবকে সেটা বুঝতে দিলেন না। কাকে বোঝাবেন নিজের ব্যথাগুলো? এই মানুষ নয়, হায় না একটা, দয়া মায়া নেই, না আছে কোনো কৃতজ্ঞতা বোধ। সৌরভ আবারও পেপার হাতে তুলেন। পেপার পড়তে পড়তেই বলেন, কিছু বলতে এসেছো? ধ্রুবর মুখ এবার গম্ভীর হয়ে আসে। ও পকেট থেকে কতগুলো ছবি বের করে টেবিলের উপর ছড়িয়ে ফেলে দিল। পেপার থেকে চোখ সরিয়ে সৌরভ চৌধুরী ছবিগুলোর দিকে তাকালেন। ছবির লোকজনের গত রাতের খবর ওনার কানেও এসেছে, তবে তিনি সেটা জানেন। এসব ধ্রুবকে বুঝতে দিলেন না। ধ্রুব ছবিগুলোর দিকে দাঁতে দাঁত পিষে তাকিয়ে আছে আর বলে, এই ছেলেগুলোকে আজ সন্ধ্যার মধ্যে আমার সামনে চাই, একদম ফিট ফাট অবস্থায়। বাকিটা আমি দেখে নেব। সৌরভ ছবিগুলো হাতে নিলেন। ধ্রুব সোফায় হেলান দিয়ে বসলো। সৌরভ ছবির ছেলেগুলোকে দেখে নিয়ে বলেন, ওরে এমপি কামরুলের ছেলে পেয়ে সেদিন ফ্যাক্টরিতে ঝামেলা করেছে। কথাটা কানে আসা মাত্রই ধ্রুবর রাগের পারদ হুট করে যেন চিরিক দিয়ে লাফিয়ে উঠল। ও হঠাৎই সৌরভের দিকে ঝুঁকে এসে হিসিয়ে উঠল। হ্যাঁ, আজ তোমার জন্য আমি একটা পুরো রাত সাফার করেছি। এখন তুমি এটার প্রায়শ্চিত্ত করবে। তোমার ঘেউ ঘেউ দলকে বলে এগুলো এনে দাও। বলে দাও যে সন্ধ্যার পর আমি ধ্রুব ইয়ামিন ওদের সঙ্গে হকি খেলতে চাইছি। ধ্রুবর চোখ থেকে যেন লাভা ঝরছে। ওর কথা বলার ধরন শুনে মনে হচ্ছে যেন সৌরভই অদিতির কিডন্যাপের পেছনে দায়ী। সৌরভ বাঁকা চোখে তাকালেন। ছেলের চোখে চোখ মিলিয়ে বললেন, তুমি চাও নিজে এই কাজ এক্ষুনি করে ফেলতে পারো, এখন আমাকে কেন লাগবে? ধ্রুব এবার হেলান দিয়ে বসলো সোফায়, বলল, পারি, বাট নাও আই এম টায়ার্ড। এখন একটা ঘুম দেব, সন্ধ্যার জন্য এনার্জি দরকার। সৌরভ সেক্রেটারি রাহুলকে চোখ দিয়ে ইশারা করলেন। রাহুল দ্রুত এগিয়ে গিয়ে ছবিগুলো হাতে তুলে নিল। ধ্রুব কৌশল ফেলে উঠে গেল সোফা থেকে। সৌরভ বলল, ছেলেগুলোকে মেরে ফেলো না, সামনে ইলেকশন আছে, হাত নোংরা করলে বিপদ। ধ্রুব সৌরভের দিকে তাকালো, ভ্রু কুচকে চেয়ে রহস্য করে বলল, মারা লাগবে না, না মেরে এমন অবস্থা করব যে বাঁচতে ইচ্ছে করবে না আর। সৌরভ তাকিয়ে রইলেন ছেলের দিকে। ধ্রুবর এমন আচরণের পেছনের মূল হোতা তো উনি নিচে। তাই তো ধ্রুবর এমন কথা তাকে খুব একটা অবাক করতে পারল না। আর যেখানে বিষয়টা অদিতিকে ঘেরে, সেখানে এসব কিছু ভীষণ স্বাভাবিক ব্যাপার। ধ্রুব সিঁড়ির সামনে গেলে পেছন থেকে সৌরভ প্রশ্ন করলেন, সে মেয়েটাই কি এখন ঠিক আছে? ধ্রুব থেমে গেল, কিন্তু পেছনে ফিরে তাকালো না। ওর চোখে ভেসে এলো অদিতির ওই সরল ভয়ার্ত মুখটা। ধ্রুব চোখ বুজে জোরে শ্বাস টানলো। সেভাবে দাঁড়িয়ে থেকে ঠান্ডা গলায় জবাব দিল, এখন থেকে ঠিক থাকবে। কথাটা বলে ধ্রুব বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। সৌরভ রাহুলের দিকে তাকালেন।
রাহুল স্যারের তাকানোর উদ্দেশ্য বুঝতে পেরে চশমার আগা নাকের উপরে উঠিয়ে জবাব দিলেন। আজ প্রপোজ করেছেন ধ্রুব স্যার ওই মেয়েকে? সৌরভ ছেলে যাওয়ার দিকে চেয়ে থেকেই জবাব দিলেন।